মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে শুনতে চাই এখানে সংকটের কথা আসলে যেটা বলেছেন এখানে অ্যাডভোকেট পাপিয়া, যে এর আগের কিছু সংকট তো সেটা এখনো রয়ে গেছে, সেই সংকটের সাথে উনি অ্যাড করেছেন রাজনীতির দূষিত হওয়ার কথা। তো রাজনীতির হাওয়া এরকম দূষিত কেন হচ্ছে? এমন তো হওয়ার কথা ছিল না। ধন্যবাদ আপনাকে। একটা হচ্ছে রাজনীতি যে খুব পরিচ্ছন্ন ছিল তেমন তো না। আমরা তো একটা দূষিত পরিস্থিতির পাল্টা অভ্যুত্থান করে আমরা একটা ভালো আশা নিয়ে আমরা এসেছিলাম। ভালো না, আশা এমন হবার কথা ছিল না এই সেন্সে যে আসলে যারা এখন আছে বিরোধী জোট বা সরকারি দল, তারা সবাই তো গণঅভ্যুত্থানে তাদের হ্যাঁ, সেটাই যে সেটাই অংশগ্রহণ, সেটাই বলছি যে আমরা তো মানে আপনি যেটা বলছেন দূষিত হওয়া, এখন দূষিত হওয়ার মধ্যে তো ছিলাম আমরা। ধরেন গুম, খুন, লুটপাট, একটা মানে বিষাক্ত অবস্থার মধ্যে আমরা ছিলাম। কেউ আমরা স্বাভাবিক জীবনে ছিলাম না। সেখান থেকে একটা মহা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা স্বাভাবিক জায়গায় আসলাম। স্বাভাবিক জায়গায় আসার ক্ষেত্রে আমাদের যে ঘাটতিটা ছিল সেটা হচ্ছে চরম একটা অর্থনৈতিক সংকট ছিল। রাজনৈতিক একটা অস্থিতিশীলতা ছিল। আমরা যে অবস্থায় ছিলাম সেখানে আমরা চাচ্ছিলাম যে একটা নির্বাচিত সরকার আসুক, কিছু সংস্কার করে দেশটা নতুন জায়গায় যাবে। এখানে এসে আমরা যেটা দেখলাম, আন্তর্জাতিক একটা ক্রাইসিস তৈরি হলো, সেটা হচ্ছে যুদ্ধ, এবং যুদ্ধের মধ্যে মূলত আমাদের জ্বালানি সংকট। আমাদের জ্বালানির জন্য যেহেতু আমরা নির্ভরশীল, সুতরাং আমাদের জ্বালানির এই একটা নির্ভরশীলতা কিন্তু অনেক কিছুকে আমাদের এফেক্ট করে। আমাদের দ্রব্যমূল্যকে এফেক্ট করে, ইলেকট্রিসিটিকে এফেক্ট করে, যাতায়াত যোগাযোগ ব্যবস্থাকে এফেক্ট করে। ফ্যাক্টরি। এর মধ্যে আরেকটা নতুন সংকট আসলো হাম পরিস্থিতি। সেটাও দেখা গেল যে আমাদের নানা রকম বিতর্ক, যে আগে কথা বলা হচ্ছে যে আগে হামের প্রতিষেধক ছিল না, আবার কালকে আমি দেখলাম যে একটা পাল্টা তথ্য আসলো যে না, হামের প্রতিষেধক দেওয়া হয়েছে 2022 সালে। এনিওয়ে, তাহলে একটা আর্থিক সংকট, বিপুল পরিমাণ টাকা আমাদের বিদেশে পাচার হয়ে গেছে, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ, সরকারকে একটা ঋণের মধ্যে আবার নতুন করে ঋণ করতে হয়েছে। আপনি যেটা বলছেন যে সেটার মধ্যে এমন যদি পরিস্থিতি থাকতো যে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, তাহলে একটা কথা ছিল। পাপিয়াপার কথায় বোঝা গেল যে উনি খুবই অসন্তুষ্ট যে বিরোধী দলের আচরণে উনি মনে করছেন যে এখানে ডেমোক্রেটিক আচরণ ওনারা বোধ করছেন না। এখানে একটা প্রশ্ন যে এরকম হচ্ছে কেন? কারণ সরকারি দলের যে একচ্ছত্র আধিপত্য আছে, 220 সিটের মতো আছে তাদের, সুতরাং এখানে বিরোধী দল তো খুব স্মল ইন সাইজ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা যদি কম্পেয়ার করি, আমরা দেখি বিরোধী দল অনেক দুর্বল একটা বিরোধী দল রিগার্ডিং যে অভিজ্ঞতা, সংখ্যা, সব দিক থেকে। অন্যদিকে সরকারি দল অত্যন্ত সমৃদ্ধ, অনেক পুরানো রাজনীতিবিদরা সেখানে আছেন এবং তারা অনেক দিন সময় পেয়েছেন। তারা বলেছেন তাদের একটা প্ল্যান আছে, তারা বলেছেন তারা দীর্ঘ সময় ধরে 31 দফা, তাদের একটা পরিকল্পনা, গবেষণার ছাপ আছে। এখন কথা হচ্ছে যে আপনাকে তো একটা না একটা দিক সামলাতে হবে। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি জ্বালানির সংকট যেটা আছে, সরকার কিন্তু বলছে না যে জ্বালানির সংকট আছে। সরকার বারবার বলছে, এখনো কালকেও বলছে যে পর্যাপ্ত তাদের জ্বালানি আছে। তো আপনি যদি বলেন জ্বালানি আছে, তাহলে পরবর্তী সংকটগুলো কেন? যেমন লাইন যখন আমরা বেশি দেখি, সরকার বলছে জ্বালানির সংকট নাই। আচ্ছা, আমরা আসলে রাজনীতির হাওয়া নিয়ে যখন কথা বলছিলাম, আপনি যে সংকটের কথা বলছেন এটা আমরা সংকট নিয়ে কথা বলবো, কিন্তু এর আগে যে পয়েন্টটা আমরা কথা বলছিলাম যে রাজনীতিতে হাওয়াটা আসলে কেমন, সেখানে যে দোষারোপের কথাটা এসছে, আমি একটু এই জায়গাটা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে জ্বালানির সংকটটা হলো, আমরা কিন্তু এই সময়টাতে এরকম একটা ক্রাইসিসে আমরা এক্স্যাক্টলি কি করা উচিত সরকারের, এরকম কোনো প্রপোজাল কিন্তু শুনিনি। মানে সরকার প্রপোজাল বিরোধী আমি জোট থেকে আপনি আপনি একটা আপনি এক্স্যাক্ট প্রপোজাল কিন্তু আমরা আপনাকে আমি শুনিনি। বলি, জোট থেকে কি প্রপোজাল গিয়েছে জানি না, কিন্তু আমরা দল হিসাবে প্রপোজাল দিয়েছি। আমরা প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে ওনাকে লিখিত বলেছিলাম যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বড় হতে পারে, ছড়িয়ে যেতে পারে। আপনি এখনই, কারণ এটা আমাদের জ্বালানিকে এফেক্ট করবে, আমাদের জীবনযাত্রাকে এফেক্ট করবে এবং আমাদের ইলেকট্রিসিটিকে এফেক্ট করবে। আপনি সুতরাং একটা সকল দল এবং সকল মতের, সকল স্টেক হোল্ডারদের, শুধু রাজনৈতিক দল না, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে একসাথে ডাকেন। সে ফর এক্সাম্পল ধরেন আমাদের এখন সরকার কি বলছে, জ্বালানি সংকট নাই কিন্তু ব্যাপক লাইন, মজুদদারি ইত্যাদি হচ্ছে। এখানে যদি আমরা এই ইস্যুটাকে যদি কম্বাইন্ডলি সেটেল করতাম যে একটা ন্যাশনাল ইস্যুতে আসেন আমরা এটাকে কিভাবে ফেস করতে পারি। আপনার মনে আছে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ইন্ডিয়া একটা বিরাট প্রোপাগান্ডা শুরু করেছিল। তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সকল দলের লোকদেরকে মিটিং ডেকে আমরা একদিন একসাথে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা এটাকে
দেখবেন ওর পর থেকে কিন্তু প্রপাগান্ডাটা বন্ধ হয়ে গেছে বা আমাদের একটা ইউনিটি। ওকে, তাহলে আপনি বলছেন আপনার প্রপোজাল ছিল যে একটা কমিটি করে আমরা সবাই যদি আলোচনা করার জন্য। আমরা যদি জেলায় জেলায় উপজেলায় উপজেলায় আমি দলের কথা শুধু বলছি না, ব্যবসায়ী প্রশাসনিক পেশাজীবী সবাই মিলে দাঁড়াতাম, দেখতেন যে সেখানে এই মজুদদারির জায়গাটা তখন হতো। এখন হচ্ছে কি, আপনি আমার মোটরসাইকেল ধরছেন, আমি বলছি যে আপনি আমার অধিকারে হস্তক্ষেপ করছেন। কারণ এটা তো সত্য যে আপনি তো বলছেন পর্যাপ্ত তেল আছে, তাহলে আমি গেলে তেল দিবেন না কেন? তাহলে আপনাকে বলতে হবে না আমার পর্যাপ্ত তেল নাই, অথবা বলতে হবে আমি একটা বিশেষ কারণে একটা বিশেষ পলিসি নিয়েছি। এই জায়গাগুলোতে সরকারের ঠিক অব্যবস্থাপনার আছে, ছাপ আছে। আপনি আর এই আমি প্রসঙ্গটা আপনি যেটা তুলেছেন, আমরা সেই প্রসঙ্গ, যে কথাটা আপনাকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আপনার যেহেতু এত এত সংকট আছে, তাহলে আপনি একটা সংকট থেকে তো মুক্ত থাকবেন, সেটা হচ্ছে রাজনৈতিক জায়গাটা আমার একটু কম হোক, আমার ঘরের শত্রুতাটা আগে কম হোক। আপনি তো সেখানেও এক ধরনের ঘরের শত্রুতা তো আপনি নিবারণ করছেন না, এক ধরনের পাল্টি জায়গায় যাচ্ছেন। তাহলে আন্তর্জাতিক সংকট, অর্থনৈতিক সংকট, দেশীয় সংকট, আভ্যন্তরীণ সংকট, আপনি তো সব সংকটের মানে একটা না একটা দিক তো আপনাকে সামলাতে হবে।